গৌতমে দেবাশিস চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে আজকে হল্লা বলে ভারাক্রান্ত হৃদয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরে এর দায় বা দায়িত্ব কে নেবে আজকে এটা একটা বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে বড় প্রশ্ন যে নাম জিজ্ঞেস করে ধর্ম জেনে যেভাবে শুট আউট করা হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এটা এক কথায় আমার ভাষা নেই বলার যে ঠিক কোন ভাষায় একে ব্যাখ্যা করা যাবে। তবে এই প্রশ্নগুলো পাশাপাশি উঠছে যে কোন রাস্তা ধরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওয়ের ওই এলাকায় এসেছিল। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, 24 ঘন্টার বেশি পেরিয়ে গেছে। এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গিরা এখন কোথায়? বড় প্রশ্ন এটা। একটা বড় প্রশ্ন যে আবারও অন্য কোনো জায়গায় হামলা হতে পারে কিনা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছিলেন যে একটা পাল্টা দেওয়া হবে, শক্ত জবাব দেওয়া হবে এবং সেক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। আমরা জানি এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনাপ্রধান, দেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অজিত ডোভাল, নিরাপত্তা উপদেষ্টা সহ আরও বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ হায়ারার্কি অ্যান্ড অফিসিয়ালস তারা আজকে বৈঠকে, এখনও এই মুহূর্তে তারা বৈঠকে রয়েছেন। হয়তো ভাই বৈঠক শেষ হলে আমরা এই অনুষ্ঠানের মধ্যেই লাইভে আপনাদেরকে বলে দিতে পারবো যে সরকারি পদক্ষেপ কি হচ্ছে, কেন্দ্র সরকার কি ভাবছেন এই নিয়ে, কি পদক্ষেপ তারা নেবেন। কিন্তু এই মুহূর্তে এই দুঃখজনক পরিস্থিতিতে, শোকের পরিস্থিতিতে, শোকের আরেকটি ছবি যেটা হচ্ছে বাড়ি ফেরার কথা ছিল সুস্থভাবে, কিন্তু কফিনবন্দি নিথর দেহ কলকাতায় নামছে 3 বাঙালি পর্যটকের, যারা প্রত্যেকেই পর্যটক, প্রত্যেকেই পর্যটন, প্রত্যেকে ঘুরবার জন্য এই এপ্রিলের যে সিজন, সেই সিজনে কাশ্মীরের মনোমুগ্ধকর নৈসর্গিক শোভা দেখবার জন্য তারা কাশ্মীরে গিয়েছিলেন। আজ তাদের নিথর দেহ কলকাতা বিমানবন্দরে ফিরছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি চলে যাব দীপাঞ্জনা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, এই মুহূর্তের কি পরিস্থিতি দমদম বিমানবন্দর চত্বরে? দেখো দেবাশিস, তুমি যেটা বললে তোমার কথার সূত্র ধরেই বলি, যাদের ঘুরে ফিরে অর্থাৎ খুব সুন্দরভাবে যে পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন, তারা ঘোরার পর যেভাবে বাড়ি ফেরার কথা ছিল বাড়ি ফিরছেন, কিন্তু তারা কিন্তু সেই যে দেহ অর্থাৎ সেই মৃতদেহ হয়ে তারা ফিরছেন। কারণ ইতিমধ্যেই তাদের যে মৃতদেহ নিয়ে আসা হয়েছে এয়ারপোর্টে, একেবারে সরাসরি আমার চিত্র সাংবাদিক সোনাইকে বলবো সেই ছবি তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের সামনে কিন্তু একেবারে পুলিশি নিরাপত্তা, একেবারে আঁটোসাঁটো। ইতিমধ্যেই কিন্তু শ্রমিক গুহ এবং বিতান অধিকারী তাদের কিন্তু যে দেহ, সেই দেহ নিয়ে আসা হবে এবং সেই দেহতে মাল্যদান করার জন্য একেবারে শেষবারের মতো উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী সহ মেয়র ফিরহাদ হাকিম, তার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল সহ রাজনৈতিক একাধিক নেতা নেতৃত্বরা। তোমাকে আরও একটা ছবি দেখাবো। ইতিমধ্যেই কিন্তু একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে এবং এই যে গেট রয়েছে, যে গেট এয়ারপোর্টের যে গেট নাম্বার 4, সেই গেট নাম্বার 4-এ কিন্তু এখানে শ্রমিক গুহ এবং বিতান অধিকারীর যে দেহ, সেই দেহ বের করে নিয়ে আসা হচ্ছে এবং তার পাশাপাশি তাদের অর্থাৎ শ্রমিক গুহর যিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, তার যে অফিসের যে কলিগরা রয়েছেন, শেষবারের মতো অফিসের কলিগকে দেখার জন্য তিনি এসেছেন। এবং আরও একটু সেই ছবি দেখাবো, ভারতের জাতীয় পতাকা, অর্থাৎ সেই জাতীয় পতাকা নিয়েও কিন্তু অনেকে এসেছেন, কারণ ভারতের মাটিতে তাকে শেষবার বিদায় জানানোর জন্য কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি যে ছবি আমার চিত্র সাংবাদিক তুলে ধরছে। ইতিমধ্যেই কিন্তু একজনের দেহ নিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রমিক গুহ, যার মৃতদেহ কিন্তু গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে কান্নায় ভেঙে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তোমাকে সরাসরি
আমরা যে ছবি দেখতে পাচ্ছি অত্যন্ত শোক বিহ্বল হয়ে আমরা পড়ছি এখন এই মুহূর্তে। বেশ, হ্যাঁ দীপাঞ্জনা বলো, শুনতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ শ্রমিক গুহর যে মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সরাসরি যে ছবি আমার চিত্র সাংবাদিক সোনাই তোমাকে তুলে ধরছে, অর্থাৎ তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে সরাসরি কিন্তু সেই তোমাকে ছবি তুলে ধরছে। দীপাঞ্জনা, আমরা ছবি দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি। আজকেই ঘুরে ফেরার কথা ছিল, অর্থাৎ শিডিউল অনুযায়ী আজকে সুস্থভাবে বাড়ি ফেরার কথা, সেখানে কফিনবন্দি মৃতদেহ ফিরছে। দীপাঞ্জনা, তুমি চেষ্টা করো ছবিগুলো আমাদের সামনে তুলে ধরতে, আমরা হাল্লা বলে এই মুহূর্তে আবারও ফিরে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে খুনটা হলো, মানে এই যে খুনের যে নরমেধযজ্ঞ চলল, সেটা পরিকল্পনা মাফিক। এখনো পর্যন্ত খুনের যে মোটিভ সেটা হচ্ছে পয়েন্ট আউট করা, সিলেক্ট করা, লিস্ট করা এবং বেছে বেছে মারা। হিন্দু কিনা সেটা জেনে মারা। এটা গত 25-30 বছরে কাশ্মীরের এই যে উপত্যকায় এই ধরনের জঘন্য, নৃশংস, বর্বরচিত হত্যাকাণ্ড আগে কখনো হয়েছে কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। আমার মিডিয়াতে আমি প্রায় 16 বছর, এর মধ্যে আমার খেয়াল পড়ছে না যে এই ধরনের ভয়াবহ ঘটনার কোনো খবর আমাকে এই প্যানেলে বসে দেখাতে হয়েছে কিনা, আপনাদের সামনে তুলে ধরতে হয়েছে কিনা। যে বর্বরচিত হত্যাকাণ্ড, সেখানে পরিকল্পনা মাফিক খুন করা হলো পর্যটকদের। তাতে সরাসরি কাশ্মীরের পর্যটনের উপর শুধু আঘাত নয়, কাশ্মীরে বসবাসকারী কাশ্মীরিদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে দিল। কারণ আমরা জানতে পারছিলাম যে এই ঘটনায় বেশ কিছু লোকালস তারা যুক্ত এবং তারা ইনফরমেশন শেয়ার করবার কাজ করেছে। এই যে যাদের নাম আসছে, আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালা, আদিল গুরি, এদের মধ্যে 1 থেকে 2 তারা লোকাল পিপল। খুব স্বাভাবিকভাবে পর্যটনের শহরে যাদের রোজগার ডিপেন্ড করে হচ্ছে পর্যটনের উপরে, সেখানকার মানুষের সততা নিয়ে প্রশ্ন উঠল। পর্যটনের জন্য উপযুক্ত জায়গা কাশ্মীর কিনা আগামী দিনে, সেটা অবশ্যই পর্যটকরা একবার নয় 1000 বার ভাবতে শুরু করবেন আজকে থেকে। আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে যখন সরকার কাশ্মীর থেকে প্রচুর পরিমাণে পর্যটন কর পাচ্ছে, সেখানে এখানকার পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বের ক্ষেত্রে এত বড় গাফিলতি, এত বড় ব্লিচ কার জন্য হলো, এটাও একটা আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। এবং আমরা এই জায়গায় কারণ খোঁজবার চেষ্টা করব। এই যে হিন্দুদের চিনে চিনে বেছে বেছে মারা, নাম জিজ্ঞেস করা, কলমা পড়তে বলা, এমনকি জামা প্যান্ট খুলে হিন্দুত্বের পরীক্ষা দিতে হওয়া, এই ধরনের নির্মম ছবি, নির্মম ঘটনা আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম। আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমরা বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান করছিলাম, আমাদের অনেক গেস্ট আজকে রয়েছেন যারা বাংলাদেশ সেই অনুষ্ঠানের সাক্ষী। কিন্তু এত নৃশংসতা আমরা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমার এতাবৎকালে মনে পড়ছে না। ডেফিনেটলি সেটার কনভয় হামলা পেহেলগাঁওয়ের আগে যেটা ঘটেছে সেটা আমরা জানি, কিন্তু হিন্দুদের পরিচয় জিজ্ঞেস করা, এটা এক কথায় এই প্রথম এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য, কি কারণ, কেন এইভাবে করা হলো আমরা জানি না। কিন্তু উগ্র ইসলামিক জঙ্গি সংগঠন কাশ্মীরে যে আছে, আগে যেমন ছিল সেটা আরেকবার প্রমাণিত হলো। অর্থাৎ কাশ্মীরকে নিয়ে ওভার কনফিডেন্সে যাওয়ার কেন্দ্রীয় সরকারের কোনো প্রয়োজন নেই, সেটা আরেকবার কালকের ঘটনা প্রমাণ করে দিল। কাশ্মীরে 100 মিটার অন্তর সেনাবাহিনী সশস্ত্র জওয়ানরা থাকে। চায়ের দোকান থেকে শুরু করে লন্ড্রি, হোটেল, রিসর্ট থেকে শুরু করে রাস্তা,
যে সমস্ত পর্যটন স্পট আছে সেখান থেকে শুরু করে ডাল লেক থেকে শুরু করে সোনমার্গ, গুলমার্গ, সমস্ত জায়গায় সেনাবাহিনী থাকে। তাহলে যে বিপুল পরিমাণ সেনাবাহিনী ডিপ্লয়েড করে রাখা হয়েছে কাশ্মীরে, কাদের জন্য, কার জন্য, কার নিরাপত্তার জন্য? কাশ্মীরিদের নিরাপত্তা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য। কাশ্মীর আবার ছন্দে ফিরতে শুরু করেছিল, কিন্তু আজ যে ছবি, গতকাল যে ছবি দেখলো সারা ভারতবর্ষ, ইভেন সারা পৃথিবীর মানুষ, কারণ বহু ফরেনার্স এখানে আসেন, কাশ্মীরে আসেন, পর্যটনের জন্য আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন, নৈসর্গিক শোভা, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। প্রশ্ন উঠে গেল পর্যটন নিয়ে, প্রশ্ন উঠলো নিরাপত্তা নিয়ে, প্রশ্ন উঠলো ডেফিনেটলি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে, প্রশ্ন উঠলো ডেফিনেটলি সেন্ট্রাল ইন্টেলিজেন্স নিয়ে। 100 বার এই প্রশ্ন আজকে এখানে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে করবে। আসুন এবার আমাদের পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। এবং এই যে হিন্দুত্ব বা হিন্দু পরিচয় নিয়ে বেছে বেছে যে খুন ইসলামিক জঙ্গি সংগঠন TRF, যাদের নাম আমরা জানতে পারছি, হাফিজ সঈদ ঘনিষ্ঠ, সাইফুল্লাহ কাসুরি, যার মাস্টার মাইন্ড বলে এখনো পর্যন্ত আমাদের কাছে ইনপুট আছে, সেটা দেখাবো। কিন্তু তার আগে পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছে। বিজেপির অফিসিয়াল মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সর্বদিকে স্বাগত জানাই। অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা রঞ্জন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জন বাবুকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। কাজী পদ্মশ্রী কাজী মাসুম আক্তার আমাদের শিক্ষাবিদ আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকেও স্বাগত জানাই। মোহাম্মদ শাহিন আইনজীবী আজকে আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাই। পরমাত্মানন্দজি মহারাজ মহামণ্ডলেশ্বর মহানির্বাণী আখড়া আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাই আপনাকে। মৃত্যুঞ্জয় পাল TMCর মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মৃত্যুঞ্জয় বাবুকেও আজকে স্বাগত জানাই। আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে প্রথম দেখাতে চাইব সেই ছবিটা, যেখানে এই যে কালকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই উপত্যকাতে দাঁড়িয়ে ওই বিভীষিকাময় পরিবেশে একজন পর্যটকের বক্তব্য কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা বহুবার শুনেছেন, কিন্তু আজ তাও এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আরেকবার শোনানোর প্রয়োজন রয়েছে। দেখব। साइड में था, एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, अब क्या हुआ, इसको क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you firstly you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. এই রক্তাক্ত ভূস্বর্গের এই মর্মান্তিক ছবি কি ये शायद मुस्लिम नहीं है, इसको गोली मार दो। ये शायद मुस्लिम नहीं है, शायद डाउट কনফিউশন, इसको गोली मार दो বলছেন। ওই ভূস্বর্গের ওই উপত্যকায় দাঁড়িয়ে আমার মনে হয় এই সদ্য বিবাহিতা স্ত্রী, উনি ওই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করছেন না, পলিটিক্স করছেন না। শি ইজ নট ডুইং পলিটিক্স। আমরা ডার্টি পলিটিক্সের কথা বলি, সেই পলিটিক্স উনি করছেন না। স্বজন হারানোর ব্যথায় যে কথা তিনি বলছেন ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে, ইয়ে শায়দ মুসলিম নেই, ইসকো গোলি মার দো। নেক্সট আমি চলে আসব আমাদের সঙ্গে টেলিফোনে শঙ্কু পান্ডার সঙ্গে কথা হয়েছে আরেক আত্মীয়ার। শঙ্কু পান্ডার পরিচয় আপনারা জানেন। এই অডিও কলের সত্যতা আমরা যাচাই না করলেও শঙ্কু পান্ডা এই পরিবারের সঙ্গে কথা বলেন, টেলিফোনিক বার্তালাপ। কি উঠে এসছে, কি বলছেন নিহতের স্ত্রী, আপনাদেরকে শোনাবো, শুনুন। যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। বললো যারা হিন্দু তারা আলাদা হন, যারা মুসলিম তারা কালমা পড়ুন, চলে যান, বাকি হিন্দুদের অ্যাটাক করে মেরে দিল। হ্যাঁ, যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। কেয়া ঘোষ বিজেপি নেত্রী, তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে শঙ্কু পান্ডার সঙ্গে কাশ্মীরে নিহতের স্ত্রীর কথা হচ্ছে। তিনি বলছেন যে কপালে সিঁদুর পরা অবস্থায় দেখলে তাকে টার্গেট করা হচ্ছে, কলমা পড়তে বলা হচ্ছে। এই কলমা পড়ার ইস্যুটা আমরা আরেকজনের থেকে পাচ্ছি, আশাবরী সন্তোষ জগদল বলে একজন ব্যক্তির, এবং তার জ্যাঠা, তাকেও গুলি করা হয়েছে। এই ক্ষেত্রেও তাকে কালমা পড়তে বলা হয়েছিল। এবার আরও ভয়াবহ ছবি আপনাদেরকে দেখাবো, কি রোমহর্ষক এই জায়গাটা দেখুন। সেটা হচ্ছে বিতান অধিকারী,
তার দেহ কিছুক্ষণ আগে এয়ারপোর্টে এসে পৌঁছেছে। পাটুলির বাসিন্দা বিতান তার 3 বছরের সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীর মেন্টাল স্টেবিলিটি খুব একটা ভালো ছিল না, তাকে খানিকটা রিফ্রেশ করবার জন্য কাশ্মীর উপত্যকায় তিনি গেছিলেন। তার মামা, তার সঙ্গে আমাদের সাংবাদিকদের কথা হয়েছে, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। বিতান অধিকারীর মামা কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। মানে বুঝতেই পারছি না ঠিক কি করে বললো। ওর ওয়াইফকে ফোন করলো, ও বললো যে মামা এরকম ব্যাপার হয়েছে, ওকে গুলি করে দিয়েছে এরকম। আর ওরা দেখে দেখে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু, আবার অনেকে প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে। এইভাবে ওকে চলে দিয়ে গেল 3 বছরের একটা বাচ্চা। আমি কি বলবো, এই যে জিনিসগুলো হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার বলুন যে তারা কি করছে, নিরাপত্তা দিতে পারছে না আমাদের দেশে। এটাকে এই পাকিস্তান এই কারবারটা করেছে। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, বিচার কেন হবে আজকে আমাদের স্বাধীন দেশে। আমি কেন্দ্রীয় সরকারকে তো বলবো যে আপনারা কি দেখছেন। আমি সরাসরি সর্বরিদি রয়েছেন আমাদের সঙ্গে, কারণ আমি এই বিতান অধিকারীর মামার বক্তব্য ধরেই যাব যে কেন্দ্র সরকার নিরাপত্তা দিতে পারছে কোথায়। কারণ কাশ্মীর টেরিটরি এই অংশে সমস্ত জায়গায় কেন্দ্রীয় ইন্টেলিজেন্স থাকবার কথা, সেনাবাহিনীর ডেপ্লয়েড থাকবার কথা। আজ এখন এই মুহূর্তে গতকাল 2:30-এর সময়কার ঘটনা, প্রায় 35 ঘন্টার উপর কেটে গেছে, কাছাকাছি কেটে গেছে। এখনো পর্যন্ত এই 4 জনের কাউকে, যাদের নাম আসছে সামনে, তাদের কাউকে এখনো গ্রেফতার বা শুট অ্যাট সাইট করবার এখনো পর্যন্ত খবর নেই আমাদের কাছে। কিন্তু তার আগে ব্লিচ অফ ইন্টেলিজেন্স, ব্লিচ অফ ইনফরমেশন, এই নিয়ে প্রশ্ন আসছে। অর্থাৎ যে গোয়েন্দারা ডেপ্লয়েড রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে। ভয়াবহ বিষয়, জামা প্যান্ট খুলে পর্যন্ত চেক করা হয়েছে যে এরা হিন্দু কিনা নাকি মুসলিম। যেটা আপনি শুনতে পাচ্ছিলেন, বিতান অধিকারীর মামা বলছেন সর্বরিদি এই ধরনের টেররিজম কাশ্মীরের ইতিহাসে আগেও আছে, কিন্তু এই ধরনের জিজ্ঞাসা করে খুন করার ইতিহাস আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। কিন্তু এই যে আজকে এত খরচা করে, এত সেনাবাহিনী মজুত রাখার পর, এত প্রিকশন, এত প্রিভেনশন, এত কেয়ার নেওয়ার পরেও এই ধরনের ঘটনা ঘটলো, ডেফিনেটলি আপনাদের কেন্দ্রীয় সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারছেন কিনা এই প্রশ্ন বিতান অধিকারীর মামার করার কি, মানে তার কি সেই জায়গাটা আছে না নেই, আপনার কি মনে হয়? না, দেখুন একটা কথা, যার যে পরিবারে বা যে পরিবারে এই মানে কি বলবো আর, মানে যে বাড়িতে একটা 3 বছরের বাচ্চা, তাকে নিয়ে বেড়াতে গিয়ে আজকে তাদের মৃতদেহ নিয়ে আসছে, সেই পরিবারের কথার উপরে তো আর কোনো ডিসেকশন করার কোনো বিষয় নেই। কিন্তু একথাও দেখুন মানতে হবে যে গত বছর প্রায় 2 কোটি মানুষ কাশ্মীর ঘুরতে গেছে, কাশ্মীর ছন্দে ফিরছিল। অ্যাক্সিডেন্ট একদিনই হয় সর্বনিম্ন। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথা যে অ্যাক্সিডেন্ট একদিনই হয়। এবং আপনি খেয়াল রাখবেন যে কাশ্মীরে কিন্তু সেনা নিয়োগটা মানে প্রতিটা 100 মিটার অন্তর সেনা আছে। পার্টিকুলার এই যে স্পটটা যেখানে এই ঘটনাটা ঘটেছে, এটা একদম একটা টুরিস্ট স্পট, দেখবেন দোকান টোকান রয়েছে, এখানে সবাই একটা ঘুরে বেড়ানো, ছবি তোলা, এরকম একটা জায়গা আর কি। এবং আপনি দেখুন এই 8 ঘন্টার ডিস্টেন্স পাকিস্তান থেকে ট্রেক করে আসতে যারা সেখানে এসছিল তারা সম্ভবত পুলিশের ইউনিফর্ম পরেছিল যাতে আলাদা করা না যায়। আমি আপনাকে আবার জিজ্ঞেস করি, এই যে বৈশরণ বলে যেখানে হয়েছে, এই জায়গাটা কি পাকিস্তানের মধ্যে না ভারতের মধ্যে? না, ভারতের মধ্যে 8 ঘন্টা ট্রেক করে জঙ্গিরা এসেছিল। জঙ্গিরা এসেছিল কিভাবে, মানে কি পরিচয় দিয়ে, আত্মীয় পরিচয় দিয়ে? না, তা কেন? এবং দেখুন একটা বিষয় তো রয়েছে যে যেখানে কাশ্মীরের 2-3 জন পরিচিত মানুষ, তারা কাশ্মীরি আর কি, তারা দীর্ঘদিন কলকাতায় ছিল, সেই সূত্রে তাদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্কের জায়গা তৈরি হয়ে গেছে। তারা যেটা বলছে, যেটা সব থেকে কষ্টের, যে কাশ্মীর আবার তার পুরনো ফর্মে ফিরছিল। মানুষ বিশ্বাস করছিল যে কাশ্মীরে আবার বেড়াতে যাওয়া যায়, কাশ্মীর আবার সেই সুন্দর, মানে আপনাদেরকে এই কনফিডেন্সটাই কি ওভার কনফিডেন্স হয়ে গেছে? কোথাও গিয়ে দেখুন, কোথাও গিয়ে তো ডেফিনেটলি কোথাও গিয়ে আমাদেরকে মানতে হবে যে কোথাও গিয়ে অসুবিধা কিছু হয়েছে।
কোথাও গিয়ে ত্রুটি হয়েছে, একথা অস্বীকার করবার তো কোনো জায়গা নেই যে কোথাও ত্রুটি হয়েছে, তা না হলে 26টা প্রাণ এভাবে চলে যায় না। এবং যেখানে বলা, দেখুন বিষয়টা হচ্ছে এর আগেও কাশ্মীরে আপনি 2014-র আগে কাশ্মীরকে দেখবেন রক্তাক্ত কাশ্মীর, আপনি 2014 থেকে আজকে 2025-এর মধ্যে আপনি 19 থেকে 25 দেখুন, ভারতীয় জনতা পার্টি 303, কাশ্মীর দেখুন ভারতীয় জনতা পার্টি 240, শুরু হয়ে গেছে আবার গোলাগুলি। এগুলো মানতে হবে যে দেশের নিরাপত্তার প্রতি মানুষের আস্থা, সেটা আরেকবার ভাবার দরকার, আরেকবার ভাবতে হবে। আমি সর্বরিদি আজকে 240 হলেও স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, প্রধানমন্ত্রী দপ্তর সবটাই তো আপনাদের হাতে। সবগুলো ঠিক আছে, কিন্তু দেখুন আজকে তাহলে দায় কি মানে কংগ্রেসের? 150টা দেশ আজকে তারা পাকিস্তানকে আইসোলেট করছে, কেমন? সুতরাং আমরা আমাদের ত্রুটিটাকে নিয়ে লুকিয়ে রাখবো এরকম কথা নয়, নিশ্চয়ই কোথাও কিছু গাফিলতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস রাখুন এ কথা যে যেমনভাবে 2016 জৈশে মোহাম্মদের করা যে আর্মি, আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে 19 জন আর্মি শহীদ হয়েছিল, তার জন্যে যে তুরন্ত ব্যবস্থা নেওয়া, এবং সেখানে আমরা জানি যে 4 জন টেররিস্টকে অনসাইট টেররিস্টকে মারা হচ্ছে বা কাশ্মীর সম্পর্কে কড়া ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিচ্ছে, এতে আমার কোনো সন্দেহ নেই, আমি সেটা নিয়ে আপনার সঙ্গে ডিবেটে যাচ্ছি না। কিন্তু আজকে এটা আমার প্রশ্ন নয়, আজকে একজন মৃতের পরিবার যদি এই প্রশ্ন করে যে কেন্দ্র সরকার আমাদের যে নিরাপত্তার জন্য আমরা যাই, এবং আপনারা ট্যাক্স নিচ্ছেন তো পর্যটনের উপর, আপনি সেটা দেখুন, আপনাদের রেভিনিউ কাশ্মীর থেকে কত, দেখুন আপনি সেটা সামনে আনুন। শোক বিহ্বল মানুষের বলা কথা, সেই কথাটাতে আপনি কোথাও কোনো গন্ডগোল বলার আগে আপনি বলুন যে এটা কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর, আপনি স্বীকার করুন সেটা। আপনাকে বললাম যে কোথাও নিশ্চয়ই কোনো গাফিলতি হয়েছে, নিশ্চয়ই, কিন্তু আমার কথা হচ্ছে যে শোক যার খেসারত দিতে হলো 26 জন নিরীহ পর্যটককে, ব্যাপারটা হচ্ছে যে এইটা আপনি এরকম ভাবে ভাববেন না। আজকে কখনো পর্যটককে দিতে হয়েছে, কখনো সিআইএসএফ, আরপিএফ সেনাদের দিতে হয়েছে, এরকম এটা নয়। টেররিজম এইটাকে ধ্বংস করার জন্য ব্রতী ভারত সরকার। আমি ধরে নিলাম সর্বরিদি আপনার কথায় ইন্টেলিজেন্স ব্লিচ বা গোয়েন্দারা বুঝতে পারেননি যে তারা আর্মির পোশাক পরে 8 ঘন্টার রাস্তা, সর্বরিদি বললেন 8 ঘন্টার রাস্তা পাকিস্তান থেকে হেঁটে বর্ডার পেরিয়ে তারা বৈশারণে এসেছিল, এটা আমি মেনে নিলাম যে এটা একটা ব্লিচ, এটা মানার কোনো জায়গা নেই, কিন্তু এই ঘটনা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, আজকে মানুন না মানুন বলতেই হবে। কিন্তু ভয়াবহ ঘটনা যেটা ঘটলো, যে ঘটনার পরে প্রায় 32 ঘন্টা পেরিয়ে গেল, এখনো একজনকেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সেই জবাব যেটা ভারতীয় সেনাবাহিনীর নেওয়ার দরকার ছিল, আপনি বিশ্বাস রাখুন, তাহলে মাথায় রাখতে হবে 8 ঘন্টা ধরে তারা হেঁটে তালে বাইরে বেরিয়ে গেছে। বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যেভাবে হয়েছিল, এই 2025-এ 26 জন সিভিলিয়ানকে যেভাবে সর্বরিদি আপনি ইঁদুর ধরতে পাচ্ছেন না, আপনি কামান দাগা, আপনি দেখবেন, আপনি কামান দাগাটাও দেখবেন, আপনি ইঁদুর ধরতে পাচ্ছেন না, কামান। আমি একটা বিরতি নেব সর্বরিদি, অবশ্যই আসবো, আরো অনেকে রয়েছেন আজকে, আমাদের হয়তোবা প্যানেল একটু লম্বা করতে হবে একটু। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য এই ঘটনার পরে আমাদের কাছে এইমাত্র এসে পৌঁছেছে, দ্রুত শোনাবো কি বলছেন রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান, শুনুন। টোটালি উই কন্ডেম অল দিস, কী হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি। টেররিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া, যাই হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমরা ক্যাবিনেটেও আজকে কন্ডেম করে জেনারেটার থেকে আমরা রেজলিউশন নিয়েছি, তারপর আমরা ক্যাবিনেট মিটিং করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একটা জায়গায় সংশয় প্রকাশ করলেন যে এখানে তো এত সেনাবাহিনী ছিল, তাহলে সেনাবাহিনী কি করছিল এই সময়টা
যৌক্তিক প্রশ্ন যে সেনাবাহিনী এই আরেকটা কথা স্পেসিফিক করে দিই, 12 থেকে 15 মিনিটের অ্যাকশন পিরিয়ড ছিল। 12 থেকে 15 মিনিট, আবার আমি রিপিট করছি, 12 থেকে 15 মিনিট। আড়াইটের কিছু পর অ্যাটাক শুরু হয়, 3টে বাজতে 10 মিনিটের মধ্যে অ্যাটাক কমপ্লিট হয়ে যায়। এরপরে জঙ্গিরা পায়ে হেঁটে তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। আমার কাছে খুব রোমহর্ষক মনে হচ্ছে বিষয়টা, যে পায়ে হেঁটে চলে গেল, সারা কাশ্মীর যেখানে সেনাবাহিনীতে মোড়া, এদেরকে শুট অ্যাট সাইট, মানে দেখা মাত্র গুলি কেন করা হলো না? কারণ এই ইনফরমেশন তো পৌঁছে গেছিল যেখানে গুলি চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে। আমি চলে যাব, রঞ্জন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা। আমি শুধুমাত্র আপনার থেকে এই জায়গাটা জানতে চাইবো যে সেনাবাহিনীর অ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন উঠছে, ইন্টিগ্রিটি নিয়ে হয়তো প্রশ্ন এখনও ওঠেনি, কারণ সেনাবাহিনী যথেষ্ট দেশের জন্য তারা আত্মবলিদান দেন সব সময়, এই ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, কিন্তু ইনফরমেশন হয়তো তাদের কাছে আসেনি। অর্থাৎ এরা যে পায়ে হেঁটে একটা দীর্ঘ পথ যাওয়ার পর হয়তোবা সেনাবাহিনী জানতে পারে যে এখানে একটা জঙ্গি অ্যাটাক হয়েছে। তার কারণটা কি? তার কারণ এই যে বৈশারণ জায়গাটা, এখানে যেতেও অনেকটা সময় লাগে, প্রতিকূল পরিবেশ, গাড়ি ঘোড়া যায় না, পাহাড় বেয়ে অনেক সময় ট্রেক করে উঠতে হয়, অথবা ঘোড়া বা টাট্টুর পিঠে চেপে যেতে হয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা জায়গায় আমি ভীষণভাবে অবাক হচ্ছি যে জঙ্গিদের কাছে লিস্ট ছিল, বলছেন বিতানের স্ত্রী, লিস্ট দেখে দেখে, যে মামা যে বক্তব্যটা কিছুক্ষণ আগে বললেন, লিস্ট দেখে দেখে, চিনে বুঝে বুঝে, এবং তার উপর হিন্দুত্বের প্রশ্ন, মানে প্রমাণ দিলেই তবে খুন। এই ঘটনাটার একটু আমাকে জাস্টিফাই করুন, মানে এই ধরনের ঘটনা আগে আপনারা কখনো শুনেছেন? এর পেছনে কি কারণ রয়েছে এবং সেনাবাহিনীর ভূমিকা, তার পরের যে অ্যাকশন আমরা যেটা দেখছি, মানে পোস্ট ইনসিডেন্ট অ্যাকশন, ঘটনার পরে, সেটা কতটা সন্তোষজনক আপনার জন্য? প্রথমেই আমি মৃতকদের পরিজনদের সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করব। প্রথমে আপনি বললেন যে আপনি শুরু করেছেন এটা দিয়ে, দায় কার? এই ঘটনার দায় পাকিস্তানের, এই ঘটনার দায় জঙ্গিদের। এবং আমি একটু কারেকশন করব আপনার থ্রু দিয়ে, চ্যানেলের থ্রু দিয়ে, বাকি প্যানেলিস্টদের এবং যারা দেখছেন আমাদের এই প্রোগ্রামটাকে, তাদের সবাইকে। দেখুন, এটাকে একটা টেররিস্ট অ্যাক্টিভিটি, জঙ্গি হামলা বললে কিন্তু ভুল বলা হয়। এটা একটা মিডিয়ার টুইস্ট, ইন্টারন্যাশনাল মিডিয়ার টুইস্ট। আল জাজিরা বলছে কালকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। হোয়াট আ সিলি পয়েন্ট! কি বোকার মতো কথা! ইটস এ রিপোর্টিং শেম। এবং আমি আপনার থ্রু দিয়ে রিকোয়েস্ট করব, কলকাতা নিউজের থ্রু দিয়ে, প্লিজ কারেক্ট ইট। এই যে রং একটা ডেরোগেটরি ডিনাই করা হচ্ছে ইন্ডিয়ান সভারেন্টিকে, সেইটার স্ট্র্যাটেজিক্যালি ক্লেভার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আল জাজিরার মতো লোক, আর আমরাও টোপটা গিলে ফেলছি। এইটা প্রথমে কারেক্ট করা উচিত। J&K, Jammu and Kashmir is an integral part of India. Constitutionally, it is not an Indian administered Kashmir, for God's sake. এটা একটা নাম্বার ওয়ান জিনিস। নাম্বার টু, সেনাবাহিনী নয়, এটা বারবার আপনারা সবাই বলছেন সেনাবাহিনী। ইট ইজ নট ITBF, CRPF, BSF, এরা সেনাবাহিনী নয়, এটা মিস্টেক করবেন না। সেনাবাহিনী এক্সটার্নাল থ্রেটস এর জন্য আছে, ইন্টারনাল থ্রেটের জন্য BSF আছে, CRPF আছে, এরা সব হোম মিনিস্ট্রির আন্ডারে। এরা ইন্টারনাল সিকিউরিটি দেখে, বর্ডার সিকিউরিটি দেখে, সেনাবাহিনী নয়। তো সেনাবাহিনীকে কাইন্ডলি বলবেন না, সেনাবাহিনী মদত করে, কম্বাইন্ড এফার্ট দেয়, সেটা আর একটা জিনিস। এই ব্যাপারটা নিয়ে আবেগপ্রবণ হয়ে লাভ নেই। সিকিউরিটি ইজ এভরিবডিজ কনসার্ন, কোনো একজনের কনসার্ন নয়, এটা একটা সরকারের কনসার্ন নয়। আমার আগের প্রবক্তা ম্যাডাম বললেন 303-এ এটা হয়নি, 240-এ এটা হয়েছে। রং থিং। আমি ওখানে পোস্টিংয়ে ছিলাম, আমি ওখানকার বোটম্যানদের থেকে শুরু করে, বিজনেসম্যানদের থেকে শুরু করে, আমি কাশ্মীরের অনেক লোকজনকে চিনি, প্রত্যেকটা জায়গায় আমি লোকদের চিনি। ওখানে একটা মেন্টালিটি ধীরে ধীরে 14-র পর থেকে, 370-এর পর থেকে চেঞ্জ হচ্ছে, পুরোপুরি চেঞ্জ হয়নি, এটা আমাদের বুঝতে হবে। ওরা নিজেদেরকে ইন্ডিয়ান ভাবতো না, এখন অনেকটা ভাবতে শুরু করেছে। এবং আপনি এই দেখুন, এই ঘটনার পেছনে লাভটা পাকিস্তান ডাইজেস্ট করতে পারছে না, হজম করতে পারছে না, এতটা প্রোগ্রেস হচ্ছে ইন্ডিয়ার।
ওরা যেখানে বেগিং বোল নিয়ে ভিক্ষে চাইছে চারিদিকে, খেতে পাচ্ছে না, ওখানে নুনের দাম 100 টাকা, আটা নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, পাকিস্তানের এই হাল। আর আমাদের কাশ্মীরের লোকেদের জিডিপি সব থেকে বেশি দেশের মধ্যে এখন। এই জিনিসটা ওরা হজম করতে না পেরে ওরা একটা ছক কষলো এবং টার্গেট করলো হিন্দুদের। এই যে আপনি বললেন যে প্যান্ট খুলে খুলে চেক করা, ওটা মুসলমান কিনা সেটা চেক করছে ওরা। কালমা যারা পড়তে পেরেছে, অনেক হিন্দু কালমা জানে, আমি কালমা পড়তে জানি, আমি যদি কালমা পড়ি তাহলে কি আমি মুসলমান হয়ে গেলাম? না, হলাম না। ওরা সেই জিনিসটা চেক করেছে, যাদের ডাউট ছিল উচ্চারণে তাদের বলেছে প্যান্ট খোলো, দেখবো তোমার কি খাতনা হয়েছে কিনা। তারপরে তুমি ডিসাইড করেছে আচ্ছা তুমি হিন্দু, তোমার খাতনা হয়নি, তুমি মুসলমান নয়, তাহলে তাকে মেরে দিল। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। আগেও হয়েছে, অনন্তনাগে কিছুদিন আগে, কয়েক বছর আগে 36টা মারা গেছে, চন্দনবাড়িতে 11টা মারা গেছে, পুলওয়ামাতে 3বার অ্যাটাক হয়েছে, লাস্ট বার 40, তার আগে 13, তার আগে 24, শেষ নাগে 13। এটা হচ্ছে ইসলামিস্ট জেহাদ। হাফিজ সাঈদের একটা নতুন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, TRF, এটার মানে নিয়েছে, ওদের দায়িত্ব নিয়েছে। কিন্তু এটা করলো কেন? করলো এই জন্যই যে একটা অ্যানার্কি, একটা সিভিল আনরেস্ট তৈরি হোক ইন্ডিয়াতে, এবং আমরা সেই ফাঁদে পা যেন না দিই, সেটাই আমার একমাত্র বক্তব্য। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এখন চলছে। আমি মনে করছি যে আপনাদের এই প্রোগ্রামটা চলতে চলতেই আপনি ইনপুট পেয়ে যাবেন। একেবারে রঞ্জনবাবু, আপনি যেটা বললেন আমি বিরতি নেব। এই যে TRF এর কথা আপনি উল্লেখ করলেন, TRF অর্থাৎ এটা একটা দ্য রেজিস্ট্যান্স ফোর্স, আপনি বলছেন এটা ইসলামী জিহাদ, এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই কন্টিনিউয়াস প্রসেসকে বোঝানোর জন্য আপনি বেশ কিছু পুরনো ইতিহাসের কথা বলেছেন। সেই পুরনো ইতিহাসে কোথাও 36, কোথাও 42, কোথাও 14, 18, 2, 5 এরকম খুন জখম কাশ্মীরে হয় বা হয়েছে এর আগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার জন্য তাহলে যদি এই ধরনের আতঙ্ক মানুষের মধ্যে কাজ করে, আপনি বললেন একটা সিভিলিয়ান আনরেস্ট তৈরি করে, একটা এনার্কির পরিবেশ তৈরি করে রাখা, ভীত সন্ত্রস্ত করে রাখা, এই জায়গায় মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সেন্ট্রাল গভর্নমেন্টের। নিরাপত্তাকে নিশ্চিদ্র করা অন্তত পক্ষে, হোয়েন আই এম কনসার্ন অ্যাবাউট পাকিস্তান, কনসার্ন অ্যাবাউট কাশ্মীর, যখন আমি কাশ্মীরের কথা বলছি, আমার প্রশ্ন হচ্ছে এখানে হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই যে সাইফুল্লাহর কথা বলা হচ্ছে, যিনি এখন TRF এর দায়িত্বে, এই ব্যক্তি কি বলছেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে দেখাবো বিরতির পর, ফিরে এসে চমকে যাবেন। তার মানে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে, যখন হুমকি দেওয়া হচ্ছে কাশ্মীর এবং কাশ্মীরিয়ানদের এবং ইন্ডিয়াকে, তৎসত্ত্বেও এই নেগলিজেন্স। कश्मीर बहुत जल्द इंशाअल्लाह ला इलाहा इल्लल्लाह का कश्मीर बनने वाला है। मैं मिंबर रसूल पे बात कह रहा हूं, मैं अल्लाह वजह बसीरा ये बात अर्ज कर रहा हूं, बहुत जल्द आप देखेंगे इंशाअल्लाह कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बने, कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बने। मैं आपको अपने रब पर एतमाद करते हुए ये बात कहता हूं, जब 2 फरवरी 2026 आएगा, अगला साल आएगा, अगला रमजान आएगा, मेरे चकदरा के भाइयों, मानाकंड के साथियों, यकीन से कहता हूं 1 साल बाद आपको कश्मीर में भी नक्शे धारे बदले हुए नजर आएंगे। अपना मुजाहिदाना, सिपाहियाना, बेबाकाना किरदार अदा करने की तौफीक अता फरमाए। পরমাত্মানন্দজির কাছে যাব। 2026 সালের 2 তারিখের আগে কাশ্মীরের নকশা বদলে যাবে। হোয়াট দ্যাট টেররিস্ট থ্রেট পারসেপশনটা দেখুন, যে কাশ্মীরে ইমিডিয়েট কিছু একটা হবে, সেই ঘটনা ঘটলো, এবং 2026-এর 2 তারিখ উনি একটা বললেন যে তার আগে কাশ্মীরের নকশা বদলে যাবে। মানে এই যে আমার কাছে একটা প্রশ্ন, যে আমার আজকে মহারাজজি, আমার খুব পরিষ্কার মনে আছে, আপনাদেরও থাকবে, যে মুম্বাই যখন হামলা হয়, হোটেল ট্রাইডেন্ট, হোটেল তাজ বেঙ্গল, হোটেল তাজ মুম্বাই, এখানে সমস্ত জায়গায় খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছিল। কিন্তু মানে এই ঘটনার পর আমরা বুঝলাম যে এখন আতঙ্কবাদের টার্গেট খানিকটা টার্ন আউট করেছে, যেটা খ্রিস্টানদের পাশাপাশি এখন হিন্দুরাও তাদের সমান সমান টার্গেট। এর কারণটা কি মনে হয় আপনাদের? হিন্দু ঐক্য,
হিন্দু একীকরণ এবং হিন্দু জোট বাঁধা এটা কিন্তু পাকিস্তানের মাথা ঘুরিয়ে দিয়েছে। এবং যারা ইসলাম জঙ্গি তারা যে কোনো উপায়ে হিন্দুর মনোবলকে ভেঙে দিতে চাইছে। আমি 10 দিন আগে কাশ্মীর থেকে প্রোগ্রাম করে আসলাম। এবার রামনবমীতে একদম ডাল লেকের গায়ে যে বিখ্যাত SKICC সেখানে প্রায় 500 মানুষের জমায়েতে সভাগৃহের মধ্যে রামনবমী পালন হয়েছিল। যদিও 500 মানুষের এগেনস্টে প্রায় 1000 খানেক পুলিশ ছিল, সেখানকার ছিল এবং কড়া নিরাপত্তা ছিল। তথাপি আমি কিন্তু সেখানে প্রায় 8-10 দিন থেকে যেটা বুঝতে পারলাম যে সেখানকার মানুষের মনোভঙ্গিটা বদল হয়নি। তারা এখনো আগাগোড়া আপাদমস্তক ভারতীয় হয়ে উঠতে পারছে না। অধিকাংশই হয়তো ভারতীয় হয়ে উঠছে, ভারতীয়ত্বের প্রতি তাদের একটা আস্থা বিশ্বাস আসছে এবং কাশ্মীর আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছিল। আমি যখন ডাল লেকে গেছিলাম শিকারাগুলো সমস্ত ভর্তি, হাউস বোটগুলো ভর্তি, সেখানে একটা ঘরও ফাঁকা নেই। পর্যটকরা প্রচুর যাচ্ছিলেন, প্রচুর পর্যটক যাচ্ছে, তারা কেনাকাটা করছে, সেখানকার যে সমস্ত দোকান পাশারি সেগুলো ভিড়ে ঠাসা। কিন্তু তারই মধ্যে যদি একান্তে কথা বলা যায় সেখানকার মানুষদের সঙ্গে, তারা কোথাও যেন হিন্দুকে একটু বাঁকা নজরে দেখছে। আর এই যে বারবার বলা হয়েছে না যে প্রচুর সেনাখানে ডিপ্লয়েড করা হয়েছে, মজুত আছে, তাদের কিন্তু 80% ভিআইপি মুভমেন্টের জন্য। আমি নিজে তার সাক্ষী। সেখানে যখন ভিআইপি মুভমেন্ট হচ্ছে তখন একদম আচ্ছা, আমাদের রঞ্জনবাবু একটা জিনিস একটু শুধরে দিলেন যে সেনা নয়, এনারা হচ্ছে আধা সেনা বা CRPF and others, BSF and others। হ্যাঁ, এরা প্রায় 2 হাত অন্তর অন্তর সমস্ত দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যেই ভিআইপি মুভমেন্ট হয়ে গেল, আমি যখন আবার ফিরছি একটা জায়গা থেকে, তখন দেখা যাচ্ছে কিন্তু গলিগুলো, রাস্তাঘাট বা যেখানে যেখানে যাবার সময় এই আধা সামরিক বাহিনীকে আমরা দেখেছি সেসব জায়গাটা ফাঁকা হয়ে গেছে। 2-1 জন, এবং সে রাতে আর কাউকে দেখলাম না। পরের দিন আবার 2-1 জন খুব ক্যাজুয়ালভাবে রয়েছে। এখানে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের গৃহমন্ত্রকের অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আর যেখানে এই ঘটনাটা ঘটেছে, ওই পেহেলগাম থেকে এখানে ওই যে বৈশরণ, এই বৈশরণ জায়গাটা কিন্তু অত্যন্ত অ্যাবসলিউট একটা জায়গা, যাকে বলা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। 8 ঘন্টা সেখানে কষ্ট করে যেতে হবে, হয় ঘোড়ার পিঠে, নয় টাট্টুর পিঠে, নয় হেঁটে, এবং মানুষ সেখানে যাচ্ছেই মূলত একটু মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। সেখানে অত সেনাবাহিনীর নজরদারি নেই, কিন্তু এখানেই নজরদারিটা থাকা। কিন্তু এই জায়গাটা অনন্তনাগ জেলার মধ্যে, অনন্তনাগ জেলা চিরকালই একদম মানে জঙ্গিদের টার্গেট পয়েন্ট। সামনেই এসে যাচ্ছে তোমার অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে। সেই অমরনাথ যাত্রার আগে এইরকম একটা কাণ্ড ঘটানো, 26-এর আগে কাশ্মীরের ম্যাপ বদলে যাবে, কাশ্মীরের জনবিন্যাস বদলে যাবে, এখান থেকে মানুষ আতঙ্কিত হয়ে চলে যাবে। এইসব শোনার পরও অনেক অনেক বেশি স্বরাষ্ট্র দপ্তরের সতর্ক হওয়া উচিত ছিল। এই দায় কোনোভাবে এড়ানো যায় না। এবং সেই আমি একটা বিরতি নেব, বিরতির পর শাহিন এবং মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন, আমি দুজনের কাছেই পরপর যাব। তারপর আমি ব্যাখ্যা নেব এই যে কলমা পড়তে বলা বা এই যে লিস্ট তৈরি করা, যেটা আবারও আরেকবার রিপিট করছি যে লিস্ট তৈরি করে রাখা হয়েছিল লিস্ট দেখে। তার মানে এখানে প্রশ্ন এটা, কারণ নৌবাহিনীর একজন নৌসেনার কর্তা মারা গেছেন, আইবির বেশ কিছু ইন্টেলিজেন্স ছিলেন, এমনকি তার মধ্যে পশ্চিমবঙ্গে একজন আইবির প্রাক্তন কর্মচারী তিনি মারা গেছেন। অর্থাৎ এই যে লিস্ট তৈরি করা হলো কাদের ইনফরমেশনের বেসিসে? তাহলে একজন মানুষ যখন যাবেন তিনি তো গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করতে পারবেন না। তিনি তার আধার কার্ড দিচ্ছেন কোথায়? যে সমস্ত হোমস্টে বা হোটেল বা রেস্টুরেন্টগুলোতে তিনি থাকছেন, বা যে রেস্টুরেন্টে বাইরে হয়ে থাকেন না, হোটেল বা হোমস্টেতে, সেখানে যখন তিনি তার পরিচয় দিচ্ছেন সেই পরিচয়গুলোকে ট্র্যাক হচ্ছে। অত্যন্ত সিরিয়াসলি ভাবার এই জায়গাটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে সেগুলো ট্র্যাক হওয়ার পরে কি লিস্ট তৈরি হচ্ছে যে যেখানে, এবং এই যে বৈষণর এখানে সাধারণ মানুষ তারা যাবেন না। এই যে মহারাজজি বলছিলেন না, একটু উচ্চ বৃত্তীয় মানুষ তারা যাবেন, তাদেরকে টার্গেট করলে আরো বড় খবর হবে, এরকম একটা ব্যাপার। স্পেশাল ইন্টেলিজেন্সের লোকেরা থাকতে পারেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকেরা বা কর্মরত লোকেরা ছুটিতে রয়েছেন, তারা ঘুরতে যেতে পারেন।
এইভাবে কি টার্গেট ফিক্স করা হয়েছিল? না হলে লিস্টটা কিসের? এই যে বাংলার 3 জন মারা গেছেন, মুখ্যমন্ত্রী টুইট গতকালই করেছিলেন, আজকে তার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শোনালাম। আমরা 2 জন মন্ত্রীর কথা এক্ষেত্রে বলতেই হবে, অরূপ বিশ্বাস আর ববি হাকিম অর্থাৎ কলকাতার মেয়র। তারা দুজনেই উপস্থিত ছিলেন বিমানবন্দরে, এবং সেই ছবি একবার একটু দ্রুত দেখাই যদি সম্ভব হয়। এখন এই মুহূর্তে আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয় রয়েছেন এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কাজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু এই মৃত্যুর পেছনে অনেক হয়তো রহস্য মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি জানতে চাইবো এক্ষেত্রে এই যে স্পেসিফিকভাবে হিন্দুদেরকে পয়েন্ট আউট করা, যেখানে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে সন্ত্রাসীদের বা জঙ্গি কার্যকলাপের কোনো ধর্ম হয় না, কিন্তু এটাও বাস্তব। আমি যদি সম্প্রতি ভারতের অতীতটাকে একটু দেখি, বা আমি যদি অন্তত 10 বছর 15 বছর 20 বছর আগেও সন্ত্রাসী হামলা দেখি, কম বেশি সমস্ত জায়গাতে ইসলামিক জঙ্গি সংগঠন যুক্ত রয়েছে। কম বেশি সমস্ত জায়গাতে ইসলামিক জঙ্গিরা যুক্ত রয়েছেন। আমি আবারও মান্যতা দিচ্ছি জঙ্গিদের কোনো জাত ধর্ম এসব হয় না, কিন্তু এই জায়গাতে নিয়ন্ত্রণ কি করে আনা সম্ভব, এবং ব্লিচ অফ সিকিউরিটি এই জায়গাটা কিভাবে দেখবে? প্রথমেই বলে রাখি যে আমার তরফ থেকে, আমাদের নেতৃত্বের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে প্রত্যেক নিহত পরিবারের সমবেদনা জানাই। দেখো, তুমি বললে যে প্রথম তোমার একটা প্রশ্নের উত্তর দিইনি, যে আমাদের নেত্রী বলেছেন, আমরাও সেটা সবাই বিশ্বাস করি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিরা জঙ্গি। তুমি যে বলছো যে ইসলামিক এই ব্যাপারটা, দেখো তাহলে মিজো, তাহলে এলটিটি, তাহলে খালিস্তানি, এরা কি বা মাওবাদী, তারা কি মুসলিম? তারা তো মুসলিম নয়। কিন্তু আজকের আলোচনার বিষয়টা অন্য, আমি এইভাবে আলোচনার বিষয়টা দেখতেই চাইছি না। দেখো, যখন নোটবন্দি হয়েছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে জঙ্গিদের ফান্ডটা বন্ধ হয়ে যাবে, জঙ্গিদের আর জঙ্গি কার্যকলাপ দেখা যাবে না। তারপরও আমরা পুলওয়ামাতে আমাদের 47 জন জওয়ানকে আমরা হারিয়েছি, শহীদ হয়েছেন তারা। তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী অবশ্য বেয়ার গিলের সাথে জিম করবেটে শুটিংয়ে ব্যস্ত ছিল। তারপরে আমরা 370 ধারা রদ দেখলাম, এবং তারপরে বলা হলো যে প্রধানমন্ত্রী নিজে বললেন যে হাঁটু কাঁপছে, জঙ্গিদের হাঁটু কাঁপছে। তারপরেও গতকাল 26 জন আমাদের পর্যটক তারা প্রাণ হারালো, আমাদের দেশের সহনাগরিক এবং আমাদের রাজ্যের 3 জন বাসিন্দা। এবার প্রশ্ন হলো যে এইটা তো ইন্টেলিজেন্স ব্যর্থতা, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ জঙ্গিরা পাকিস্তান থেকে এসছে যে ঘটনাস্থল, সেখান থেকে যদি বর্ডারের দূরত্ব দেখা হয় তো ঢিলছোড়া দূরত্ব নয়, তাহলে বর্ডার থেকে এসছে, এবং লোকাল যদি হেল্প না পায় তাহলে এই ঘটনা ঘটানো সম্ভব ছিল না, এবং এত দূর এসে এই ঘটনা ঘটলো কি করে? তার মানে ইন্টেলিজেন্স ব্যর্থতা। এবার আমাদের যদি এনআইএ-কে মানে রাজনৈতিক স্বার্থে, তুমি যদি বিরোধীদের বিরুদ্ধে কোনো জায়গায় রাজ্যে যদি বাজি কারখানায় ফাটে, তুমি যদি এনআইএ-কে ব্যবহার করো, তাহলে নিশ্চিতভাবে এই ঘটনা ঘটতেই পারে। এবং এই ব্যর্থতার দায় নিয়ে আমরা পরিষ্কার বলছি অমিত শাহকে পদত্যাগ করতে হবে, কারণ এই ব্যর্থতার জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত বড় বড় কথা যারা বলেন, যারা 370 ধারা রদ করার পরে বলে যে এই ধরনের ঘটনা ঘটবে না, তাহলে এই ঘটনা ঘটছে কেন? দেখো, আমরা পরিষ্কার কিছু জিনিসের প্রতি আঙ্গুল তুলতেই হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে তুমি বলছো সাইফুল্লাহ খালেদের যে মেন, আমরা এখন সবাই জেনে গেছি যে এই ঘটনার মাস্টার মাইন্ড কে। তাহলে এই মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালেদের তুমি যে ভিডিওটা দেখালে, এই ধরনের ভিডিও তুমি গত 3 বছর ধরে দেখতে পারবে, 3 বছর ধরে, এবং 3 বছর ধরে এই ধরনের অ্যাক্টিভিটিস তিনি ভারত বিরুদ্ধে বলছে। তাহলে ভারত সরকার তাকে, আমরা যদি, আমাদের সেনাবাহিনী তো এরকম নয় যে আমরা এতদিনে তাকে তো নিধন করতেই পারতো। ভারতবর্ষের আমাদের সেনাবাহিনীকে তো সেই জায়গাটা দেখাতে হবে। আজকে আমরা সেটা দেখাতে পারিনি, আমাদের ইন্টেলিজেন্স ব্যর্থতায় আমাদের দেশে ঢুকেই ঘটনা ঘটলো। আমরা কি তাহলে পুলওয়ামার পরেও যেমন ওই ভিকি কৌশলের হাউ ইজ দ্য জোশ স্যার, হাউ ইজ দ্য জোশ আর হাই স্যার বলে 300 কোটি টাকার সিনেমা বানাবো? না, আমরা সত্যিকারের এই ধরনের ঘটনা করবো। এখনো আমাদের যা মনে হচ্ছে যে জঙ্গিরা এসছে তারা এখনো বর্ডার ক্রস করতে পারেনি, তার মানে আমাদের ভারতবর্ষের মধ্যেই আছে। তাহলে তাকে ইমিডিয়েটলি মারতে হবে, যেখানেই থাকুক তাদের মারতে হবে এই জঙ্গিদের।
এটা আমাদের বক্তব্য। আজকে এই ধরনের ঘটনা কেন হচ্ছিল, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। তুমি যদি 2020-21 বাজেট দেখো, বাজেটে সামরিক খাতে বরাদ্দ ছিল জিডিপির 2.66%, তারপরে 2022-এ দেখা গেল 2.22%, এখন 2023-24-এ 1.9। তাহলে বাজেটে সামরিক খাতে বরাদ্দ কমছে। দেশের সেনাবাহিনীতে 2020 কোভিডের পর থেকে 1.5 লক্ষ ফাঁকা, নিয়োগ হচ্ছে না, কন্ট্রাকচুয়াল বেসিসে তুমি অগ্নিবীর তৈরি করছো। দেশের সেনাবাহিনী নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? 6000 র্যাঙ্ক, সিনিয়র পোস্ট র্যাঙ্কে 6000 শূন্য পদ, এগুলোকে রিক্রুটমেন্ট হচ্ছে না। আমি মৃত্যুঞ্জয়, আমি এর উত্তর আমি সর্বরিদির কাছে জাস্ট আমি নিয়ে নেব। সর্বরিদি, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে, খুব সম্ভবত একটা বিরতি নিই। কিন্তু একটা জায়গায় মৃত্যুঞ্জয় আস্থা প্রকাশ করছেন ভারতীয় বিএসএফ এর ওপরে, যে হয়তো এখনো পর্যন্ত এরা প্রায় 35 ঘন্টা হয়ে গেলেও এরা হয়তো বর্ডার ছেড়ে বেরোতে পারেনি। তাহলে এখানে অবশ্যই বিএসএফ এর উপর আমাদের আস্থা থাকছে যে তাদেরকে বেরোতে দেওয়া হয়নি। তাহলে এরা কোথায়? তাহলে কি পেহেলগাঁও সহ তার পার্শ্ববর্তী গ্রামে, যেটা হয়ে থাকে ন্যাচারালি, যারা সিভিলিয়ান তাদের সঙ্গে তারা মিশে রয়েছে, তাদের কারোর বাড়িতে তারা আস্তানা গেড়েছে? তাহলে এই যে ব্ল্যাক ক্যাট বা গরুর বাহিনী, তাদের যে অ্যাক্টিভিটিস, সেটা এখন কিভাবে নেওয়া উচিত বা এত দেরি হচ্ছে কেন? খুব স্বাভাবিক, এটা সারা ভারতবাসীর মানুষের মনে প্রশ্ন থাকবে। আমি উত্তর নেব। এবং পাশাপাশি 16-র পর থেকে ডিমানিটাইজেশনের পরে হাঁটু কাঁপছে সন্ত্রাসবাদীদের। এই হাঁটু কাঁপতে কাঁপতেই কি তারা গুলি করলো? সব এমন না যে কোনো আননোন স্পটে হঠাৎ করে জঙ্গি হামলা হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল আবার সেখানে রিপিটেশন হলো। কিভাবে হলো? ফান্ডিং কোথা থেকে পেলো জঙ্গি? না, বিষয়টা হচ্ছে যে প্রথমে এই যে মৃত্যুঞ্জয়রা কি বলছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এরা আবার কি কথা বলবে? 26,000 মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, চোরগুলো চুরি করে বাড়িতে ঘুমোচ্ছে, আর শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, চোরেরা আবার কি কথা বলবে? আর এদের কথা শুনবো? কি বলছেন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল? কুপিয়ে কাটা হয়েছিল। কি উত্তর? বন্ধু প্রকাশ পাল, বিউটি পাল, আকাশ পাল, কি হয়েছে তাদের? এগুলো হলে এগুলো করার অধিকার কি কেন্দ্র সরকারের থাকে? চন্দন দাস, এরা আবার কথা বলবে? না, তৃণমূল কথা বলবে, তৃণমূল কথা বলবে, কোনো কথা তৃণমূল বলবে না। ঠিক আছে, না রাজ্যের শাসক দল তৃণমূল কোনো কথা বলবে না। চুপ। আরে মোদিজি বেয়ার গিলের সাথে জিম করবেটে শুটিং এ ব্যস্ত থাকে, তৃণমূল বলবে না তো কে বলবে? পেহেলগাঁওয়ের ঘটনার সময় সৌদি আরবে ব্যস্ত থাকে, তাহলে কে বলবে? তৃণমূল বলবে না তো কে বলবে? এটা পর্যটকদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে, ভারতীয়দের সঙ্গে ইনজাস্টিস। আপনাকে যে প্রশ্ন করেছে তার সঠিক উত্তর চাই। কোনো ইনজাস্টিস কিচ্ছু হবে না। একটা ঘটনা ঘটেছে, স্লিপার সেল বলে একটা শব্দ আছে। আমরা বোধহয় এখানে রয়েছেন একজন মানুষ যিনি এগুলো নিয়ে জানবেন, তিনি বলতে পারবেন। এই যে পাওয়া যাচ্ছে না, এই পাওয়া না যাওয়ার পিছনে সেখানে স্লিপার সেল কারা আছে, এটা একদম দুম করে দেখার, দুম করে মেরে দেওয়ার বিষয় নয়। যারা বলছেন কাজ, আপনাকে বারবার করে আমি একটা জিনিস বোঝাতে পারছি না। এবং এটা নিয়ে এরকম এটা তো ইন্টেলিজেন্সের কাজ খুঁজে বার করা। আমার একটা বক্তব্য, একটা লাইন যে এখনো পর্যন্ত পেলাম না মানে পাবো না, একদম রুটে গিয়ে খোঁজা হচ্ছে। আমি একটা লাইন বলতে চাইছি, রুটে গিয়ে তৃণমূলের কোনো কথা শোনা হবে না। দেশের বিষয়, স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, সেখানে তৃণমূল চোরেদের বিষয়, চোরেরা কথা বলবে না। চোরেরা বললে একদম গিয়ে শিক্ষকদের তৃণমূলের কথা শোনা হবে না। তো মোদিজি তো গতকাল আরে সৌদি আরবে ব্যস্ত ছিল, তৃণমূলের কথা শোনা হবে না, বুঝলাম। মোদিজি সৌদি আরবে ব্যস্ত ছিল, আমার কথা শুনে নিন। এসএসসি ভবনের সামনে। আচ্ছা মৃত্যুঞ্জয় কি বলবেন? আমি জাস্ট একটু না থামালে দেবাশিস, ওনাকে যদি না থামান তাহলে আমি বলবো না। তাহলে উনি বলে যাক। সর্বরিদি, দিদি বলবেন না আপনারা, দিদি সবাই বলবে, আমার কথা সবাই বলবে প্লিজ। কোনো কথা বলবেন না আপনারা। না মৃত্যুঞ্জয়, হ্যাঁ কি প্রশ্ন মৃত্যুঞ্জয়? আচ্ছা ঠিক আছে আমি বলবো না, আচ্ছা ঠিক আছে আমি বলবো না, আপনি বলবেন। আচ্ছা শান্ত, এবার শান্ত হন। বলছি যে দেখুন, সর্বরিদির অনেক আগে থেকে মনে হয় সত্যপাল মালিক বলে একজন, যে যখন আমাদের পুলওয়ামা অ্যাটাক হয়েছিল তখন রাজ্যপাল ছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীরের, তিনি বলেছিলেন যে মোদিজিকে যখন বলা হচ্ছে এরকম ধরনের ঘটনা ঘটছে, মোদিজি তখন বলেছিলেন চুপ করে থাকতে। এবং তার স্টেটমেন্ট আছে যে পুলওয়ামা ঘটনাটা একদম রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তাই আমাদের অনেক সময় সন্দেহ হয় যে কোনটা রাজনৈতিক
রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, কোনটা ভোটে জেতার জন্য ব্যবহার করা হচ্ছে, আর কোনটাই সর্বনিম্নের মতো শুধু চেঁচালে তো হবে না। আমি চাইবো না ডিফেন্সের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, আমি চাইবো সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে না, চেঁচালে হয় না। সেনাবাহিনীতে 1.5 লক্ষ ভ্যাকেন্সি কেন হবে? আমরা মনে হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি। আমি দ্রুত সেই জায়গাটা আসবো। এটা অবশ্যই প্রথম আমরা দেখলাম যে হিন্দুত্বের পরিচয় চাওয়া। শুধু আমি বাংলার 3 জনের আত্মীয় পরিজনের কথা শোনালাম তা নয়, সর্বভারতীয় ক্ষেত্রে অর্থাৎ এই যে 26 জন মারা গেছেন, সারা ভারতে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় থাকেন। কাজে পলিটিক্যাল ব্যারিয়ার থেকে আমাদের বেরিয়ে জাতীয় নিরাপত্তার কথা ভাবতে হবে এখন এই মুহূর্তে। আমি শাহিনের কাছে যাওয়ার আগে পরপর শোনাবো এই যে সারা ভারতে বিভিন্ন জায়গায় মারা গেছেন, যেমন এই যে নীরজ উদ্বানি, তারপর হচ্ছে আতুল মোর, এই যে যারা মারা গিয়েছেন গতকাল, তাদের আত্মীয়রা কি বলছেন, এবং সঙ্গে পেহেলগাঁওয়ের যারা যে সিভিলিয়ান একজনের সঙ্গে কথা বলেছিলেন এনআইয়ের প্রতিনিধি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। उनसे वाइफ से बात हो गई और रिलेटेड कि हमारे सामने उनको मारा गया और हिंदू करके पहले पूछा गया और उसके बाद में उनको शूट आउट कर वो तीनों को साथ में ही मारा गया। एज इट इज न्यूज में जब जैसे चल रहा है আমরা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন আমাকে কাটতে হলো মাঝখানে, সাংবাদিক সম্মেলনের দিকে নজর রাখবো। Through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahavur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to make them possible. Thank you very much. Thank you, ladies and gentlemen. সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স, বিদেশ মন্ত্রকের থেকে প্রেস ব্রিফে আমরা শুনছিলাম সেই কথা, যেখানে সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্সে ভারত। কিন্তু এই সন্ত্রাসী হামলার পর, এই জঙ্গি সংগঠনের হামলার পর ভারত নেক্সট কি পদক্ষেপ নেবে আমাদের হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। শাহিনের কাছে যাওয়ার আগে আমরা যে বক্তব্যগুলো শুনছিলাম একবার দ্রুত শুনে নেব সেই বক্তব্য। वाइफ से बात हो गई और रिलेटेड कि हमारे सामने उनको मारा गया और हिंदू करके पहले पूछा गया और उसके बाद में उनको शूट आउट कर वो तीनों को साथ में ही मारा गया। एज इट इज न्यूज में जब जैसे चल रहा है वैसे ही उन्होंने आर्मी के ड्रेस में और पूछा और वहाँ पे शूट आउट। टूरिस्ट थे तो अब उससे इनसे ज़्यादा बात नहीं हो पाई। भाई जैसे आप गए, आपसे पूछा कि भाई ये क्या है, कौन हो, क्या हो, हिंदू है, ये जैसे पूछ रहे थे, तो फिर वो उसको देख के वो टारगेट कर रहे थे। पूछा होगा, अब ये तो सर हमारे को भी नहीं पता, वो तो हमारे को भी पता नहीं। बाकी लोगों के जैसे रिव्यूज़ आ रहे हैं तो वो है भाई पूछ के टारगेट किया गया। एक टारगेट किलिंग करके मजहब पूछा गया, तुम हिंदू हो, उसको टारगेट पॉइंट ब्लैंक रेंज पे गोली मारी गई। बहुत ही दुखद कहानी, लेकिन इस चीज़ का मुंह तोड़ जवाब भारतीय सरकार को देना चाहिए। रियासती सरकार जो भी है, हमारी उमर अब्दुल्ला साहब से भी गुजारिश है कि उन कातिलों को ढूंढा जाए। जोड़ के उनसे भी निवेदन है कि इन कातिलों को जल्द से जल्द ढूंढा जाए और इनको उसी अंजाम में पहुंचाया जाए जिस अंजाम के ये मालिक है। আমি যাব শাহিনের কাছে, কিন্তু শাহিন, এটা তো আবার আমরা যে সেকুলার কান্ট্রি বলি, ডেফিনেটলি সেখানে একটা বড় প্রশ্ন উঠে গেল যে সর্বধর্মকে যদি সমান গুরুত্ব কোনো জায়গায় দেওয়া হয়, তাহলে সেখানে হিন্দুত্বের পরিচয় জানতে চেয়ে তাকে গুলি করাটা এক কথায় সেকুলারিজমের যে কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ সেটাকে পারমিট করে না খুব পরিষ্কারভাবে, এবং এই ঘটনাটা তাই ঘটেছে যেটা কালকে আমরা দেখি। দেখো, এর আগেও অনেক ঘটনা ঘটেছে। ভারতবর্ষে সেকুলার ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে। আর এই প্রথম থেকে বলি, এই সমস্ত এই যে ধর্ম, জাত, এইসব দেখে কিন্তু শুরু হয়েছিল কবে থেকে, একটু প্রেক্ষাপটটা তুমি যদি পেছন দিকে নিয়ে যাও না, তুমি দেখবে ওই 2014 সালের পর থেকে অনেক মানে হিন্দুত্বের ধ্বজাধারী যারা, তারা বিভিন্ন ওই পতাকাটাকে ব্যবহার করে, এরা অ্যাকচুয়ালি কিন্তু এরা হিন্দু নয়, তো শুধু এটাকে ব্যবহার করেছে। এই সব ব্যবহার করে
এরা ক্ষমতায় এসেছে, তো আমরা এই ধর্ম করে আগে দেখেছি আফরাজুলকে হত্যা করা হয়েছে, জুনায়েদকে হত্যা করা হয়েছে, এই যে লেটেস্ট যেটা দেখছি আমরা ইয়েতে তাদের ধর্ম জিজ্ঞেস করে ইয়েতে পেহেলগাঁওয়ে মারা হচ্ছে। এই আমরা ভারতবর্ষে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি? এই মানে একজন নাগরিক হিসেবে এগুলো তো ভাবতেও লজ্জা যে মানে কারোর ধর্ম যে জিজ্ঞেস করে তাকে মারা হবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 27 জন যে লোক মারা গেছে, 1 বছর আগে এখানে আরো 5 জনকে এইভাবে গুলি করে খুন করা হয়েছে। তারপরেও আমরা দেখতে পেলাম যে আবার এই ঘটনা রিপিটেশন হলো। তো তুমি ধরো আর আরেকটা কথা আমি তোমাকে বারবার বলছি, এখানে বারবার আমাদের ভুল হচ্ছে, সেনাবাহিনীকে কাঠগড়ায় তুলে আনছি আমরা কথার মাধ্যমে। আমরা বেশ কিছু বক্তব্য শুনছিলাম সেনাবাহিনী, আমাদেরকে ভাবতে হবে আধা সেনা, এদেরকে কন্ট্রোল করে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর। এই স্বরাষ্ট্র দপ্তরের পারমিশন ছাড়া এক পা নড়ার ক্ষমতা কিন্তু এদের নেই। এদেরকে যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্ব এরা পালন করে। তাহলে আজকে তুমি বলো, আজকে আমরা 370 হলো, নোটবন্দি হলো, সেই সময় প্রধানমন্ত্রী বারবার বললেন যে কাশ্মীর মে সব চাঙ্গাসি, তো আজকে এই চাঙ্গার অবস্থা। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে তার সফর বাতিল করেছে, তিনি বলেছেন সব জঙ্গি নিধন হয়ে গেছে। উনি আরবে বসে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, পাকিস্তানে বসে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। আর আজকে এই অবস্থা হবে দেশের। আজকে যেখানে তুমি দেখো কাশ্মীরের কিন্তু যারা আম পাবলিক আছে তারা কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করছে না। তাহলে এই ঘটনা ঘটালো কারা? আজকে পাকিস্তান থেকে উড়ে আসলো, নিশ্চয়ই মানে কোনো এর মাধ্যম দিয়ে উড়ে আসেনি। এটা তো আর সেই মানে দিল্লি কার লাড্ডু নয় যে হলাম সব হয়ে গেল। তুমি দেখো আজকে এখানে দিদি বারবার বলছিল যে এই মৃত্যুঞ্জয়কে করছিল যে চোরাদের কথা কাশ্মীরে থেকেও শরীরটা কাশ্মীরে রয়েছে, ভারতে রয়েছে। আমি পরমাত্মানন্দজির সেই পার্টিকুলার জায়গাটা উল্লেখ করব। এরা পুরোপুরি ভারতীয় হতে পারেনি, তুমি একে সাপোর্ট করো? আমি অবশ্যই পিটিয়ে ভারত থেকে বাইরে বার করে দেওয়ার, অবশ্যই পিটিয়ে, একদম পিটিয়ে চাপকে বার করে দেওয়ার। যারা আগে বলো সেটা, তুমি আগে অনলাইন বলো। ভারত বিরোধী তুমি আমাকে জোর দিয়ে বলা করো। না তোমাকে না, তাহলে যারা ভারতে থেকে পুরো ভারতীয় হতে পারেনি তাদেরকে চাপকে ভারত ছাড়াও। চাপকে কেন গুলি করে ভারত ছাড়ানো উচিত? চাপ কেন গুলি করে আর ভারত ছাড়বে কোথায়? গুলি করে তো দেহটা ভারতেই থাকবে। আমি এখানে একজনকে দেখাচ্ছি, দেখো নিউজটা দেখো, এই আনন্দবাজার পত্রিকার বলছে জম্মুতে ধৃত লস্কর জঙ্গি ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। আমি বলছি না, তাহলে এই ক্ষেত্রে তোমার কি করা উচিত বলো? তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তাহলে আজকে অ্যাকশন নাও। না আনন্দবাজার বলছে, আপনি চাইলে আমি স্ক্রিনশট দিতে পারি আপনাকে। তথ্য প্রমাণ থাকবে তো। আনন্দবাজার কি মানে একদম সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে। আনন্দবাজার হিসাবে মানহানির মামলা কথা, যারা একটা মানহানির মামলা আজকে বিজেপি শাসিত সরকার আজকে ব্যর্থ, আজকে সন্ত্রাস দমন, এটা তো অস্বীকারের জায়গা নেই। আজকে সমৃদ্ধিকে দেখো, অবশ্যই এখানে যে জঙ্গি বলা হচ্ছে, তাহলে এই যে জিরো টলারেন্স বলা হচ্ছে, আশা করি তুমি সহমত। জিরো টলারেন্স জঙ্গিদের এগেইনস্টে? হ্যাঁ অবশ্যই, দেখলেই গুলি করা উচিত, অবশ্যই করা উচিত। ইসলামিক জঙ্গি সংগঠন, সে যে কোনো সংগঠন জঙ্গি মাত্রই মারো, সেটাতে ব্যর্থ সর্বদিক দল। তাহলে তুমি কি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করবে না, সিপিএম কে করবে না? সেগুলো আমি তো ডেফিনেটলি স্বরাষ্ট্র দপ্তরকে প্রশ্ন। আজকে স্বরাষ্ট্র দপ্তর, আজকে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এটা বলা উচিত। আমি সর্বদা একবার বলবো, আমাদের সঙ্গে এখন মৃত্যুঞ্জয়কে না হয় বলছে মৃত্যুঞ্জয় চোর, এর জন্য ব্যর্থ অনেক কিছু। আজকে এই ঘটনায় যারা রাজনৈতিক আজকে তুমি দেখো না, নরেন্দ্র মোদী ব্যর্থটা করতে পারছে না। আজ এই মৃত্যুঞ্জয়কে প্রশ্ন তোলার অধিকার নেই, রাজনীতির কোনো জায়গা সর্বদি বন্ধ করে দিতে চাইছে, এটা তো জঙ্গিপনা। কারণ মুখ বন্ধ করে দেওয়া, এটা তো জঙ্গিপনা। এটা দারুণ নিরাপদ করে দাও, এটা সর্বদি জঙ্গিপনা। কিন্তু এটা জঙ্গিপনার প্রথম স্টেজ। রাজনীতির জায়গা নেই। কেন রাজনীতির জায়গা নেই? দেশটা চালাচ্ছে রাজনীতিবিদরা। ভোটে জিতে একটা রাজনৈতিক দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। না রাজনীতি নরেন্দ্র মোদী পারছে না কেন? রাজনীতির জায়গা নেই মানে পারছে না কেন? আমি নরেন্দ্র মোদী পারছে না কেন? আমি কাজী সাহেব রয়েছেন, কাজী মাসুম আক্তার রয়েছেন। আচ্ছা সর্বরিদি একটা মিনিট কাজী মাসুম আক্তার কাছে যাও প্লিজ। যারা ঘরে একটা বিরতি প্লিজ একটা বিরতি দিচ্ছি। এই গন্ডগোল বন্ধ হোক। প্রশাসনিক পদে যিনি থাকবেন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়, তিনি কোনো না কোনো রাজনৈতিক দল থেকে বিলং করবেন। আজকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা দুজনেই এমপি, কোনো এক জায়গায় বিজেপি পার্টির হয়ে দাঁড়িয়ে তারা ভোটে জিতে এসছেন।
সেরকমভাবে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তো তৃণমূল নেত্রী, তিনিও ভোটে জিতে এসছেন, তার পথটা আলাদা। আমার কথা, এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না। জাতীয় নিরাপত্তার বিষয় এবং হিন্দু, মানে আমি যদি শুধু এই ঘটনা ধরি, তাহলে হিন্দু খাতরে মে হ্যাঁ, এই যে বক্তব্য বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা বলেন, তার একটা অথেন্টিসিটি হচ্ছে এই ঘটনা, ইনসিডেন্ট। এটা ব্লিচ স্বরাষ্ট্র দপ্তর বা ইনফরমেশন ইনপুট, ডেফিনেটলি সেটা বাস্তব, সেটা তো সর্বদিকে আমি বলেছি একেবারে প্রথমে। জাতীয় নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমি চাইবো, অনুরোধ সবার কাছে এটা নিয়ে যাবো। রঞ্জনবাবু মাঝখানে কিছু বলবেন বলে ইচ্ছে প্রকাশ করছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে কাজী মাসুম আক্তার, আপনি সবার কথা শুনলেন, পার্টিকুলারলি কোনো প্রশ্ন আপনাকে আমি করব না, কিন্তু এই যে ইসলামিক জঙ্গি সংগঠনের অ্যাক্টিভিটিস আজও কাশ্মীরে একই রকমভাবে রয়েছে, সেটা আরেকবার প্রমাণ হলো। দেখুন, হ্যালো, আমি না না না, রঞ্জনবাবু পরে আসবেন, রঞ্জনবাবু আসবেন পরে, আগে কাজী মাসুম আক্তার। পরিষ্কার করে বুঝতে হবে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরিষ্কার করে বুঝতে হবে 22শে এপ্রিলকে কেন ওরা ডেট করলো, হঠাৎ এখনই বা হামলা কেন? হ্যাঁ, পেছনে কারা আছে, করলো কারা, গঠনমূলক আলোচনা, অন্ধকারে ইট মেরে কোনো লাভ নেই। এটা করা হলো এই কারণেই, এটা আমার বুদ্ধি বলে, 370 ধারা বিলোপ সাধনের পর কাশ্মীরের যে স্থিতাবস্থা, যে শান্তি বজায় ছিল, এটা ছিল ওদের কাছে পরাজয়। ওরা একটা জায়গায় ভয় পাচ্ছিল যে ওদের রাজত্ব, ওদের মাতব্বরি শেষ হয়ে যাবে, কারণ ডেমোগ্রাফিক পরিবর্তন, কাশ্মীরের জনবিন্যাসের পরিবর্তন, প্রায় 15,000 অকাশ্মীরি তারা কাশ্মীরে প্রবেশ করে বসতি স্থাপন করতে চেয়েছিল, প্রায় 85,000, অর্থাৎ মুসলমান সমাজ তারা আস্তে 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 হয়তো মাইনরিটি হয়ে যেতে পারে, এই ভয়টা পাচ্ছিল। তাই যাতে করে অমুসলমানরা এই জনবিন্যাস পরিবর্তন করে কাশ্মীরের ভূখণ্ডে বেশি করে ঢুকে বসতি স্থাপন করতে না পারে, 370 ধারা সুযোগ তারা যাতে করে নিতে না পারে, তার একটা অক্লান্ত প্রচেষ্টা করেছিল বলে আমার মনে হয়। তাই বেছে বেছে হিন্দুকে মেরে বুঝিয়ে দেওয়া হলো, তোমরা কাশ্মীরে বেশি এসো না। আর যারা গিয়েছিল তারা অনেকেই পর্যটক হিসাবে গিয়েছিল, যারা কাশ্মীরে ওই 65,000-এর মধ্যে যারা স্থান লাভ করেছে, তারা অনেকে পর্যটক হিসাবে প্রথমে গিয়েছিল। তাই পর্যটকরা ওদের কাছে টার্গেট হলো, নাম্বার 1। নাম্বার 2, ওরা বলছে তোর মোদিকে বল। এই মোদিকে বল মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যে মোদি যে দাবি করছে 370 ধারা বিলোপ সাধনের পর কাশ্মীর ভালো আছে, না, কাশ্মীর ভালো নেই। ঠিক এই মুহূর্তে কেন? তাহলে 22 এপ্রিল কেন? কারণ ওয়াকফ বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন কিন্তু ভারতবর্ষের সর্বত্র হয়তো উত্তেজনা হয়, কিন্তু মুসলমান সমাজের মধ্যে কোথাও একটা ভেতরে ভেতরে একটা আন্ডার কারেন্ট প্রভাবিত রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মতো জায়গা যথেষ্ট উন্মাদনা, যথেষ্ট হিংসা হয়েছে। ঠিক এই মুহূর্তে মুসলমানদের কাছে, সরকারের কাছে একটা পরিষ্কার বার্তা দেওয়া দরকার ছিল, তাদের আবেগটা গ্রহণ করা দরকার ছিল, যে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের জন্য অহিতকর। এইটা এক দিলে দুই পাখি মারার চেষ্টা। আপনারা যে কলমা পড়তে বলছেন না, আমাদের স্মৃতিশক্তি বড্ড দুর্বল। এই কয়েক বছর আগে বাংলাদেশে একটা রেস্টুরেন্টে ঢুকে এই জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছিল। এই ভারতবর্ষের তরুণ তরুণীও ছিল, তাতে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটেছিল, বলেছিল কলমা পড়, দেখবো তোরা মুসলমান কিনা। মুসলমানদের ছেড়ে দেওয়া হয়েছিল, অমুসলমানদের ধরে ধরে কাটা হয়েছিল। এই বাংলাদেশে আমরা ভুলে গেছি। আমি পরিষ্কার করে বলছি, ওরা মহিলাদের কিছু করেনি, ওরা বার্তা দিতে চেয়েছে। এবং যে কথা দেবাশিস বাবু আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে ওদের ডেটা কারা কারা ছিল তাদের লিস্ট বের করতে, ওটা খুব ভয়ঙ্কর। ওরা কিন্তু নেটওয়ার্ক তৈরি করেছিল, ওই হোটেলের কাছ থেকে ওই গাড়িওয়ালা যারা গিয়েছিল ওখানে টুরিস্ট স্পট, ওটা পুরো তালিকা তৈরি করেছিল। তালিকা তৈরি করে কত লজ্জাকর, কত লজ্জার, কত ভাবনার। ওরা বলছে হারিয়ে দিলাম, দেখ
তোদের শান্তিকে পরাহত করলাম, তোদের এই চেষ্টাটাকে পরাস্ত করলাম। আসলে ওরা বুঝতে পারেনি এই পরাস্ত হয়েছে 25 কোটি মুসলমানদের ভবিষ্যৎ, তাদের মর্যাদা, ভারতীয় মুসলমানদের শান্তি, তাদের উন্নত মস্তক পরাস্ত হয়েছে। আর পরাস্ত হয়েছে ইসলাম, ইসলামের শান্তি ললিত বাণী এরা হাত দিয়ে গলা টিপে ফেলেছে। একবার রাজা রামমোহন রায় বলেছিলেন হযরত মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু কারা? রাজা রামমোহন রায় তিনি উত্তরে বলেছিলেন তার তীব্র সমালোচকরা, যারা তার সমালোচনা করার জন্যই তৈরি আছে তারা, আর তার অন্ধভক্তরা যারা তার যথার্থ মূল্যায়ন না করে তার আদর্শকে বিকৃত করেছে। এই দুটো সম্প্রদায় হযরত মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু। এই জঙ্গিপনা যারা করছে তারা যেমন ইসলামকে কলঙ্কিত করছে, পাশাপাশি 25 কোটি ভারতবর্ষের সংখ্যালঘুদের কাছে তারা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন যেটা দেখা দরকার, ওই 4 জন জঙ্গি খুব ইন্টারেস্টিং, তাদের মধ্যে 2 জন হচ্ছে পাকিস্তানি আর 2 জন হচ্ছে ভারতীয় কাশ্মীর। এদের জোট সাধিত হয়েছে। দেখতে হবে যারা খুন করলো তারা যতটা অপরাধী, তার চেয়ে বড় অপরাধী তাদের মাস্টার মাইন্ড যারা খুন করালো। আমি পরিষ্কার করে বলি, আপনারা বলছেন গোয়েন্দা ফেলিও, কাশ্মীরের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আপনি তুলতেই পারেন, পশ্চিমবঙ্গ তো গোয়েন্দা ফেলিয়ে রয়েছে। শামসেরগঞ্জের সংখ্যাগুরু অংশে না, একদম আমি এই অংশে আমি জাস্ট একটু রঞ্জন বাবুর কাছে যাব। রঞ্জন বাবু, এই যে ইন্টেলিজেন্স ফেলিওর এবং লিস্ট দেখে দেখে খুন করা, এই ইনপুট কালেক্ট করলো কোথা থেকে সন্ত্রাসীরা? খুব স্বাভাবিকভাবে তাহলে তো আগামী দিনে কাউকে মানুষের ভরসার জায়গা থাকবে না, বিশ্বাস থাকবে না, আস্থা থাকবে না কারোর উপর। আমি এখানে বলবো আমাদের ঋষি অরবিন্দ তিনি মারা যাবার আগে পর্যন্ত একটা জিনিস বলে গিয়েছে, পাকিস্তান থেকে টেররিজম আসতে থাকবে দেশে, এবং এর একমাত্র উপায় হলো যে পাকিস্তানকে আবার মিলিয়ে নেওয়া আমাদের সঙ্গে, মানে যেটা অখণ্ড ভারতের কথা আমরা বলি। আজকের যুগে হয়তো আজকের দিনে এটা ঠিক প্রযোজ্য নয়, কিন্তু আমরা দেখছি যে বারবার এই যে একটা পদ্ধতিতে ওরা করে যাচ্ছে এবং ওদের অনেক সিম্পাথাইজার্স আছে জেএনকে। আমি শুরুতেই বলেছি যে এটা একটা ইন্টেলিজেন্স ফেলিয়ারের যেটা কথা বলছে এবং ইন্টেলিজেন্স পেলো, লিস্টটা কোত্থেকে পেলো, ওদের সিম্পাথাইজার্স আছে, ওদের স্লিপার সেলস আছে, অনেক লোক এখনো, স্বামীজিও বললেন আমার কথা মতো যে ওরা এখনো নিজেদেরকে পুরো ইন্ডিয়ান ভাবে না। একদম অনেক লোক এখন ভাবছে, কারণ ওদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি এই ভাবনাটা থাকে রঞ্জন বাবু, তাহলে আগামী দিনেও মানে ইনফরমেশন ব্লিচ হওয়ার প্রচুর, মানে আমার কথা হচ্ছে এখানে ইন্টেলিজেন্স দিকে আটকানো কি আলটিমেটলি সম্ভব? আজকের হাতে একেবারে সময় নেই, আমাদের শেষ করতে হবে। না, আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে দিয়েছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। তবে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল, মানে যে কয়েকটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, ভারতে পাক হাই কমিশন বন্ধ, তৃতীয় হলো হচ্ছে ওয়াঘা সীমান্ত আপাততভাবে বন্ধ, পাকিস্তানিদের ভিসা বন্ধ, এই বেশ কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে।